শর্মির থেকে সত্যিটা জেনে অনির্বাণকে আটকাতে অফিসে যাচ্ছে রাই। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় নীলুর সাথে কথা বলতে থাকে সূর্য আর বলে, তুমি সত্যি রাইকে এখনো চিনতে পারোনি। রাই সত্যি খুব ভালো মেয়ে। সেই কথাটা যতবারই স্বীকার করি ততবারই আমার গর্ব হয় যে আমি ওরকম একজন মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার কপাল যে আমি ওর সাথে সংসার করতে পারলাম না। নীলু বলে, বাহ, আমার দিদি আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। আমি খুব ভালো মতনই বুঝতে পারছি ও তোমার সাথে আমাকে সংসার করতে দেবে না, আর সেই চেষ্টাই করে যাচ্ছে। তখনই নীলুরকে আটকাতে চায় সূর্য আর বলে, এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রাই আমাকে নিজে যেচে কিচ্ছু বলেনি। আমি ওকে বারবার করে জিজ্ঞেস করছিলাম, তাই ও এই উত্তরটা দিয়েছে। কিন্তু তুমি আমাকে এই কথাটা কেন বলনি যে রাই জব ছেড়ে দিয়েছে? রাইকে এত বড় একটা ব্লেম করা হয়েছিল। উত্তর দাও, কেন বলনি তুমি আমাকে? নীলু বলে, সব কথা তোমাকে বলার প্রয়োজন মনে করিনি বলেই বলিনি। সিম্পল একটা কথা বুঝতে তোমারই বা এত সময় লাগছে কেন সেটাই বুঝলাম না। সূর্য বলে, থাক, অনেক বলে ফেলেছো, আর বলো না গো। তোমার কথাগুলোকে নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করো, জাস্ট নেওয়া যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, রাই তোমার সংসার ভাঙবে না। তুমি তোমার নিজের সংসার ভাঙার জন্য নিজেই দায়ী থাকবে, এই কথাটা মনে রেখো। এই বলেই সূর্য চলে যায়। নীলু মনে মনে ভাবে, কি যে করব, আমি আর সহ্য করতে পারছি না। বারবার বারবার দিদিভাই আমার আর সূর্যর মাঝখানে এসে আমাদের সংসারটাকে ভাঙার চেষ্টা করছে। পরের দিন সকাল হতেই রায় রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করেছে। তখনই চলে এসেছে রায়ের মা নন্দিতা আর বলে, কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? তুমি কি সারাদিনের রান্নাবান্না এখনই শেষ করে দিয়েছো? হ্যাঁ, আবার ভাতটাও করে নিয়েছো? কেন কেন তুমি এগুলো করছো? হ্যাঁ, এবার তুমি আবার বাড়ি থেকে বেরোবে, তাই তো? রায় তখন বলে, মা, আজকে আমার তিনটে ইন্টারভিউ আছে, আমাকে তো যেতেই হবে। আর তাছাড়া আমি যদি না যাই, না চাকরির চেষ্টা করি, তাহলে কি করে হবে বলো তো? মা, তোমার মেয়ে না ইংলিশ বলতে পারে না ভালো করে, জানো? ওই 3-4টে সেন্টেন্স যে কোনো রকম বলি। একটা কম্পিউটার থাকলে অনেক কিছু শেখা যায়। আর স্রোতও তো এখন একটা জায়গায় পৌঁছে গেছে, ওরও একটা কম্পিউটার বা ল্যাপটপ দরকার পড়ে। একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনতে গেলে মিনিমাম 40,000 টাকা তো লাগবেই। সে সমস্ত জোগাড় করতে হলে আমাকে কাজটা তো করতে হবে, বলো? আর আমি যদি ইন্টারভিউ দিতে না যাই তাহলেই বা কী করে হবে? তখন আর নন্দিতা কিছু কথা বলতে পারে না আর বলে, যা ইচ্ছে, তোমার যা ইচ্ছে করো, আমি কিছু বলতে যাব না। বাড়াবাড়ি সমস্ত সীমা তুমি পেরিয়ে যাচ্ছ, বুঝেছো? এর মধ্যেই চলে এসেছে বৌমণি আর বলে, মা, কি বলছিল রাই? রাই তখন বলে, কি আর বলবে, বারণ করছিল, এই রোদে রোদে ঘুরতে বারণ করে, কিন্তু কি করবো বলো, আমার চাকরিটা যে দরকার, চাকরির ইন্টারভিউগুলো আমাকে দিতেই হবে যেভাবেই হোক না কেন। বৌমণি বলে, শোনো, তাড়াতাড়ি তুমি যাও, রেডি হয়ে নাও, বাকি আমি করে নিচ্ছি, এটুকু তো কাজ বাকি আছে, ও আমি করে নিতে পারবো। এর মধ্যেই তখনই রাই বলে, আচ্ছা বৌমণি, বলছি চোরকিকে পড়ানোর কথা তুমি বলেছিলে স্রোতকে? তখনই বৌমণি বলে, না গো, বলিনি। আসলে স্রোত ডাক্তারি পড়ছে, আবার এতগুলো স্টুডেন্ট পড়ায়, তারপরে আবার চোরকিকে পড়ানো সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ও আমি যে করেই হোক একটা ম্যানেজ করার ব্যবস্থা করছি। চোরকির স্কুলের এক দিদিমণি আছে, তার সাথে কথা বলবো। তখনই রাই বলে, বেশ। এর মধ্যে স্রোত এসে বলে, দিদিভাই আমাকে একটা শাড়ি বের করে দে না। দিদিভাই বলে, কেন রে, আজ কি কলেজে শাড়ি পরে যাবি? তখনই স্রোত বলে, না না, আজ আমার ওই বান্ধবী আছে না আয়েশা, ওর তো এঙ্গেজমেন্ট, তাই একবারে কলেজ থেকে রেডি হয়ে বেরিয়ে যাবো, নাহলে বাড়ি এসে আবার যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তখনই রাই বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৌমণি বলে, কোন আয়েশা গো, আমি তো বুঝতে পারছি না। তখনই স্রোত বলে, এই দেখো বৌমণি, তুমি বেমালুম ভুলে গেলে? আমাদের বাড়িতে আসতো, কত কথা বলতো, ওর সাথে আমি সমস্ত জায়গায় যেতাম শো করতে, ভুলে গেলে? বৌমণি বলে, ও আচ্ছা আচ্ছা, এবার মনে পড়েছে, ওর এঙ্গেজমেন্ট, ভালো ভালো, যাও তুমি রেডি হয়ে নাও। এর মধ্যে রাই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তখনই অনির্বাণের বোন শর্মি ঠিক খুঁজে খুঁজে বার করেছে রাইকে, আর রাই রাই বলে ডাকতে থাকে। রাই তখন বলে, আমাকে ডাকছিলেন, কে বলুন তো আপনি? শর্মি বলে, আমি যেই হই না কেন, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, এই সরি, তোমার সাথে কথা বলতে চাই। রাই বলে, আপনি সেই শর্মি ভট্টাচার্য তাই না, যে আমাকে ফোন করেছিলেন? গলাটা একরকম লাগছে। তখনই রাই বলে, আপনি আমার ঠিকানা পেলেন কি করে? এরপর শর্মি বলে, এই পৃথিবীটা গোল, যার ঠিকানা দরকার তার ঠিকানা পাওয়া এমন কিছু বড় ব্যাপার না। আমি না অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলাম, আপনার বৌমণি আমাকে বললো এখানে আসবে, সেই সময় অনুযায়ী আমি দাঁড়িয়েছিলাম। রাই বলে, কিন্তু কি ব্যাপার বলো তো, আমি সত্যি বুঝতে পারছি না। শর্মি বলে, আছে আছে, তোমার সাথে আমার অনেক কথা আছে, চলো আমি তোমাকে বলছি। কিন্তু রাই বলে, আমার আজকে তিনটে ইন্টারভিউ আছে, আমি দুপুর 3টের আগে ফ্রি হতে পারবোই না। তখনই শর্মি বলে, বেশ, আমি তাহলে দুপুর 3টে নাগাদ তোমাদের বাড়ির সামনে যে ক্যাফেটা রয়েছে আমি ওখানেই দাঁড়াবো। শর্মি বলে, ঠিক আছে তো?
এরপর রাই বলে আচ্ছা মনে থাকবে। এরপর শর্মী মনে মনে বলে আমি তো আজকে একটা ব্যবস্থা করে তবেই বাড়ি যাব, কোনোভাবেই হাল ছাড়লে চলবে না। এর মধ্যেই ক্যাব বুক করার চেষ্টা করে সার্থক, কিন্তু কোনোভাবেই বুক করতে পারছে না, কারণ আজকে কোনো ক্যাব অ্যাভেলেবেলই নেই, এদিকে আসছে না। এরপর সার্থকের বাবা বলে আমিও তো ওদিকে যাব, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ছেড়ে দেবো। কিন্তু সার্থক যেতে চায় না। সার্থকের বাবা বলে রোজ দিন তো তুমি তোমার মতনই যাও, আজকে না হয় আমার মতন করে গেলে তো কি হয়েছে। এরপর সার্থক বলে আমি যাব না। সার্থকের বাবা বলে বিকালে অনুষ্ঠান আছে, মনে আছে তো? তোমার ছোট পিসি কিন্তু অনেক আশা নিয়ে তোমাকে বলেছিল, কিন্তু তুমি তার সাথে ভীষণই অসভ্য আচরণ করেছো, যেটা করে তুমি একদমই ঠিক করনি। সার্থক বলে আমি তো বলেছি তুমি যেখানে যাবে আমি সেখানে যাব না। সার্থকের বাবা বলে এটা রাগ আর জেদ করার সময় নয়, ও বারবার করে বলে গেছে তোমাকে, না গেলে ব্যাপারটা খারাপ দিকে যাবে, বুঝেছো? এরপর সার্থক কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। অন্যদিকে দেখা যায় যে স্রোত যেই বিয়ে বাড়িতে মানে যেই এঙ্গেজমেন্টে যাবে সেখানেই আর কি সার্থকও যেতে চলেছে। আর এর মধ্যে শর্মী অনেকক্ষণ হয়ে গেছে অপেক্ষা করছে কফি শপে, এখনো আসেনি রাই। আর মনে মনে শর্মী ভাবতে তাকে আসবে তো, বলতে বলতে চলে এসেছে রাই। আর রাই বলে বলুন এবারে কি মানে কি জানতে চান, কি কেন দেখা করতে চাইছিলেন? আমি না সত্যি আপনার কথা বুঝতে পারছি না। শর্মী বলে বলবো বলবো, এখানে বলার জন্যই তো তোমাকে ডেকেছি, কিন্তু তুমি আগে আমাকে একটা কথা দাও, পুরো কথা না শুনে তুমি উঠবে না কোনোভাবেই। আর তখনই রাই বলে কি এমন বলবে না, আমাকেও তো টপিকটা জানতে হবে তাই না? অন্য টপিকে কথা হলে তো আমি শুনবো না। শর্মী বলে না না, এই টপিকটা তোমার জানাশোনাই আর কি, না হলে বলতামই না। এরপরই বলে আচ্ছা আমার তো খিদে পেয়েছে, আমাকে কিছু অর্ডার করতে হবে, তুমি কি খাবে বলো? তখনই রাই বলে না না আমি কিছু খাবো না, আমার কাছে অত পয়সা নেই, তুমি খাও না, পরে আমি খাবো। তখনই শর্মী বলে শোনো, আমি না এত অসভ্য না যে আমি একা খাবো তোমাকে দেবো না, তারাও আমি কিছু অর্ডার করছি। অন্যদিকে অনির্বাণ সমস্ত এমপ্লয়ীদেরকে ডেকে বলতে থাকে যে দেখুন আমি জানি আপনাদের অনেক অসুবিধা হবে, কিন্তু আমারও কিছু করার নেই, আমি এখানকার অফিসটা বন্ধ করে দিতে চলেছি। কেউ যদি গুয়াহাটি, মুম্বাই, দিল্লিতে কাজ করতে যেতে চান তাহলে অবশ্যই বলবেন, তাদের জন্য আমি অবশ্যই ভালো অফারে চাকরিটা দেবো আর কি, অনেক টাকায় স্যালারি দেবো। আর যারা এখানে থাকতে চান তাদের সমস্ত সিভি আমাকে আরেকবার করে পাঠাবেন, আমি আশেপাশে আমার বন্ধুদের অফিসে খোঁজ নিয়ে দেখব, যদি ভ্যাকেন্সি থাকে আপনাদেরকে অবশ্যই রিকমেন্ডেড করব নেওয়ার জন্য, যদি ওরা নেয়। আর আরও একটা ব্যাপার, 3 মাস, আমি 3 মাস স্যালারি দিচ্ছি সবাইকে এক্সট্রা, এই 3 মাসের মধ্যে নিশ্চয়ই আপনারা কিছু একটা করতে পারবেন সেই বিশ্বাসে দিচ্ছি। কিন্তু সবাই বলে স্যার এমনটা করবেন না স্যার, আপনি আরেকবার ভাবুন না স্যার। কিন্তু অনির্বাণ ভেবে কোনো উত্তর পায় না বলেই ঠিক করে এখান থেকে চলে যাবে। শর্মী বলে আমি তোমার সমস্ত ঠিকানা অ্যাড্রেস পেয়েছি আগের অফিস থেকে, আমি অনির্বাণের বোন শর্মী। কথাটা শোনার পরে রাই চমকে যায়। এরপর শর্মী বলে আমার কুট্টিটা না অফিসটা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, সমস্ত এমপ্লয়ীদের খুব অসুবিধা হবে, তুমি যদি কিছু একটা করতে তাহলে খুব ভালো হয়। রাই শুনেই অবাক হয়ে যায়। রাই ভাবে অনির্বাণকে আটকাবে, কারণ এখানে অনেক এমপ্লয়ীদের ভবিষ্যৎ নির্ভর করছে, কোনোভাবেই এই কোম্পানি বন্ধ হতে দেবে না রাই।